আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম জাতীয় পে স্কেলের আলোকে সরকারি কর্মচারীদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটি হলো সরকারি কর্মচারীদের আবাসন সংকট এবং এই সংকটের সম্ভাব্য সমাধান। বাংলাদেশে সরকারি চাকরিতে যোগ দেওয়ার পর একজন কর্মচারীর সবচেয়ে বড় দুশ্চিন্তার একটি হলো মাথার উপর একটি ছেকটি ছাদের ব্যবস্থা করা। ঢাকাসহ বড় শহরগুলোতে বাড়ি ভাড়া আকাশচুম্বী। একটি 2 কক্ষের ছোট ফ্ল্যাটের ভাড়া মিরপুর বা মোহাম্মদপুরে 25 থেকে 30 হাজার টাকার কমও নয়। কিন্তু একজন সরকারি কর্মচারীর বাড়ি ভাড়া ভাতামূল বেতনের 45% মাত্র। নিম্ন গ্রেডের একজন কর্মচারীর জন্য এই ভাতা 10 থেকে 12 হাজার টাকার মতো। তার মানে বাড়ি ভাড়া মেটাতে বেতনের বাকি অংশ থেকে আরও 15 থেকে 20 হাজার টাকা ঢালতে হচ্ছে। এরপর সংসারের অন্য খরচ মেটাতে আর কিছুই থাকে না। এই আবাসন সংকট সরকারি কর্মচারীদের মানসিক চাপ বাড়াচ্ছে, কর্মদক্ষতা কমাচ্ছে এবং দুর্নীতির প্রবণতা তৈরি করছে। নবম পে স্কেলে এই সংকটের একটি কার্যকর সমাধান না হলে কর্মচারীদের জীবনে প্রকৃত পরিবর্তন আসবে না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সরকারি কর্মচারীদের আবাসন সংকট সমাধানে যে পরিকল্পনা তৈরি হচ্ছে, আজকের প্রতিবেদনে সেই পুরো চিত্রটি বিস্তারিতভাবে তুলে ধরা হবে। সরকারি কর্মচারীদের আবাসন সংকটের শিকড় অনেক গভীরে। বাংলাদেশে সরকারি আবাসন ব্যবস্থা গড়ে উঠেছিল মূলত ব্রিটিশ আমলের কাঠামোর উপর ভিত্তি করে। সেই সময় সরকারি কলোনি ও কোয়ার্টার নির্মাণের মাধ্যমে কর্মচারীদের বাসস্থানের ব্যবস্থা করা হতো। কিন্তু স্বাধীনতার পর থেকে সরকারি কর্মচারীর সংখ্যা বহুগুণ বেড়েছে, অথচ সরকারি আবাসন সম্পদ সেই অনুপাতে বাড়েনি। বর্তমানে সরকারি আবাসন পাওয়ার সুযোগ অত্যন্ত সীমিত। সরকারি কোয়ার্টার বা ফ্ল্যাট পাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষার তালিকা রয়েছে। অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও সরকারি আবাসন পান না, আর নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য সরকারি আবাসনের সুযোগ কার্যত নেই বললেই চলে। ফলে 15 লক্ষ সরকারি কর্মচারীর মধ্যে মাত্র একটি ক্ষুদ্র অংশ সরকারি বাসস্থানের সুবিধা পান এবং বাকিরা বেসরকারি বাজারে চড়া ভাড়া দিয়ে বাসা ভাড়া করে থাকেন। ঢাকার বাড়ি ভাড়া বাজারের চিত্রটি একটু বিস্তারিতভাবে দেখলে সংকটের গভীরতা বোঝা যাবে। ঢাকা শহরে বর্তমানে একটি ছোট 1 কক্ষের ফ্ল্যাট বা মেসের ঘর ভাড়া পেতে হলে কমপক্ষে 8 থেকে 12 হাজার টাকা লাগে। 2 কক্ষের ফ্ল্যাটের ভাড়া মিরপুর, মোহাম্মদপুর বা যাত্রাবাড়িতে 25 থেকে 35 হাজার টাকা। গুলশান, বনানী বা ধানমন্ডিতে একই আকারের ফ্ল্যাটের ভাড়া 50 হাজার থেকে 1 লক্ষ টাকা। অষ্টম পে স্কেলে একজন সপ্তম গ্রেডের কর্মচারীর বাড়ি ভাতা ঢাকায় মাত্র 14 থেকে 15 হাজার টাকার মতো। কিন্তু তাকে পরিবার নিয়ে থাকতে হলে কমপক্ষে 25 থেকে 30 হাজার টাকার ফ্ল্যাট লাগবে। এই 15 হাজার টাকার ব্যবধান মেটাতে গিয়ে প্রতি মাসে তার সংসার বাজেট থেকে একটি বড় অংশ কেটে যাচ্ছে। বছরের পর বছর এই চাপ বহন করতে করতে অনেক কর্মচারী মানসিকভাবে ভেঙে পড়েন। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার মতো বিভাগীয় শহরগুলোতেও পরিস্থিতি খুব একটা ভিন্ন নয়। এই শহরগুলোতে ভালো অবস্থানে 2 কক্ষের ফ্ল্যাটের ভাড়া 12 থেকে 20 হাজার টাকা। অষ্টম পে স্কেলে বিভাগীয় শহরে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 45%। এই হার ঢাকার মতোই, কিন্তু ঢাকার বাইরে প্রযোজ্য। একজন নবম গ্রেডের কর্মচারীর জন্য এই ভাতা হয়তো 10 থেকে 11 হাজার টাকার মতো। বিভাগীয় শহরে ভাড়া কিছুটা কম হলেও বাস্তব ভাড়া ও ভাতার মধ্যে ব্যবধান এখনও উল্লেখযোগ্য। উপজেলা ও জেলা পর্যায়ে পরিস্থিতি কিছুটা ভালো, কারণ সেখানে ভাড়া কম, কিন্তু প্রত্যন্ত এলাকায় সুবিধাজনক বাসস্থান খুঁজে পাওয়াই কঠিন এবং যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে দূর থেকে অফিস করতে হলে বাড়তি খরচ হয়। সরকারি কোয়ার্টার ও আবাসন সম্পদের বর্তমান অব্যবস্থাপনার চিত্রটিও একটি উদ্বেগজনক বিষয়। বাংলাদেশে গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আওতায় বিভিন্ন সরকারি আবাসিক এলাকা রয়েছে, কিন্তু এই কোয়ার্টারগুলোর একটি বড় সমস্যা হলো অব্যবস্থাপনা। অনেক কোয়ার্টার আছে যেগুলো বছরের পর বছর ধরে অননুমোদিতভাবে দখল হয়ে আছে। কর্মচারী অবসরে গেলেও কোয়ার্টার ছাড়ছেন না। কোয়ার্টারের রক্ষণাবেক্ষণ দুর্বল হওয়ায় অনেক কোয়ার্টার বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। পদের সঙ্গে কোয়ার্টারের সামঞ্জস্য প্রায় থাকে না। এই অব্যবস্থাপনার কারণে যতটুকু সরকারি আবাসন সম্পদ আছে তার পুরোটুকু
ততটুকু কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে না। নবম পে স্কেলের সুযোগকে কাজে লাগিয়ে এই অব্যবস্থাপনা দূর করা একটি জরুরি পদক্ষেপ। আবাসন ভাতার পুনর্গঠন নবম পে স্কেলে সবচেয়ে তাৎক্ষণিক পদক্ষেপ হতে পারে। বর্তমান পদ্ধতিতে মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ বাড়ি ভাড়া ভাতা হিসেবে দেওয়া হয়। এই পদ্ধতির সমস্যা হলো বেতন কম হলে ভাতাও কম, কিন্তু বাড়ি ভাড়া বাজারে বেতনের স্তর অনুযায়ী কোনো ছাড় নেই। একজন নিম্ন গ্রেডের কর্মচারীকেও বাজার দরেই ভাড়া দিতে হয়। তাই নবম পে স্কেলে বাড়ি ভাড়া ভাতা নির্ধারণের পদ্ধতি পরিবর্তন করার প্রস্তাব রয়েছে। শহরভিত্তিক বাস্তব বাড়ি ভাড়ার বাজার জরিপ করে সেই অনুযায়ী ভাতা নির্ধারণ করা একটি কার্যকর পদ্ধতি হতে পারে। ঢাকার জন্য একটি ভিন্ন হার, বিভাগীয় শহরের জন্য ভিন্ন হার এবং জেলা ও উপজেলার জন্য আলাদা হার নির্ধারণ করলে বাস্তব পরিস্থিতির সঙ্গে ভাতার একটি সামঞ্জস্য তৈরি হবে। সরকারি গৃহহীন ব্যবস্থার সংস্কার আবাসন সমকট সমাধানের একটি দীর্ঘমেয়াদী পথ। বাংলাদেশের সরকারি কর্মচারীরা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে গৃহহীন পেতে পারেন, কিন্তু এই ঋণের সুদের হার ও পরিশোধের শর্ত অনেক সময় কর্মচারীদের জন্য কঠিন হয়ে পড়ে। ঋণের পরিমাণ বাস্তব বাড়ির দামের তুলনায় কম এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে ঋণ পাওয়া সময় সাপেক্ষ। নবম পে স্কেলের সঙ্গে সঙ্গে সরকারি গৃহহীন ব্যবস্থাকে আরও সহজলভ্য ও কর্মচারী বান্ধব করা দরকার। ঋণের পরিমাণ বর্তমান দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা, সুদের হার কমানো, পরিশোধের মেয়াদ বাড়ানো এবং আবেদন প্রক্রিয়া ডিজিটাল ও সহজ করা, এই পদক্ষেপগুলো নিলে অনেক কর্মচারী নিজের বাড়ি করার স্বপ্ন পূরণ করতে পারবেন। সরকারি ফ্ল্যাট নির্মাণ ও বরাদ্দ ব্যবস্থার আধুনিকায়ন একটি মধ্যমেয়াদী সমাধান। বাংলাদেশে বিভিন্ন শহরে সরকারি জমি রয়েছে যেখানে সরকারি কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণ করা সম্ভব। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত অধিদপ্তরের সমন্বয়ে এই ভবন নির্মাণ কর্মসূচি আরও বেগবান করা দরকার। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি করে সরকারি কর্মচারীদের জন্য সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাট নির্মাণ করাও একটি কার্যকর পদ্ধতি হতে পারে। এই ক্ষেত্রে সরকার জমি দেবে এবং বেসরকারি বিনিয়োগকারী নির্মাণ করবে। কর্মচারীরা বাজারের চেয়ে কম মূল্যে ফ্ল্যাট কিনতে পারবেন বা ভাড়া নিতে পারবেন। ঢাকার আশেপাশে গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভারে এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হলে অনেক কর্মচারী উপকৃত হবেন। বিদ্যমান সরকারি কোয়ার্টার ব্যবস্থাপনার সংস্কার একটি তাৎক্ষণিক ও কম ব্যয়বহুল পদক্ষেপ। দেশে যতটুকু সরকারি আবাসন সম্পদ আছে তা যদি সঠিকভাবে ব্যবস্থাপনা করা যায় তাহলে আরও বেশি কর্মচারী উপকৃত হতে পারেন। অবসরে যাওয়া কর্মকর্তাদের কোয়ার্টার ছেড়ে দেওয়ার বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করতে হবে। কোয়ার্টার বরাদ্দ প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল ও স্বচ্ছ করতে হবে। অপ্রয়োজনীয় কোয়ার্টার দখল ছাড়িয়ে নেওয়ার জন্য আইনি ব্যবস্থা শক্তিশালী করতে হবে। কোয়ার্টারের রক্ষণাবেক্ষণ নিয়মিত ও মানসম্পন্ন করতে হবে। এই প্রশাসনিক সংস্কারগুলো নতুন কোনো অর্থ ব্যয় ছাড়াই বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে। রাজধানী কেন্দ্রিক আবাসন সংকট কমাতে বিকেন্দ্রীকরণের কৌশলটিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সরকারি অফিস ও কর্মচারীদের একটি বড় অংশ ঢাকায় কেন্দ্রীভূত। ফলে ঢাকার আবাসন বাজারে সরকারি কর্মচারীদের চাপ সবচেয়ে বেশি। কিছু সরকারি দপ্তর ও কার্যালয় ঢাকার বাইরে সরিয়ে নেওয়া হলে এই চাপ কমবে। যেসব কর্মচারীর কাজ সরাসরি ঢাকায় উপস্থিত থাকার দাবি রাখে না তাদের বিভাগীয় বা জেলা শহরে পোস্টিং দেওয়া হলে আবাসন খরচ অনেক কমবে। একই সঙ্গে রিমোট ওয়ার্ক বা হাইব্রিড ওয়ার্কের সুযোগ তৈরি করা হলে কর্মচারীরা কম খরচের এলাকায় থেকেও কাজ করতে পারবেন। নবম পে স্কেলের সঙ্গে এই বিকেন্দ্রীকরণ কৌশলটি যুক্ত করা হলে আবাসন সংকট দীর্ঘমেয়াদে অনেকটাই কমানো সম্ভব। কর্পোরেট হাউজিং বা গ্রুপ হাউজিং স্কিমের ধারণাটি নবম পে স্কেলে নতুনভাবে বিবেচনা করার সুযোগ রয়েছে। এই মডেলে সরকার একটি বড় আবাসিক প্রকল্প তৈরি করে যেখানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা একসঙ্গে থাকতে পারেন। এই ধরনের গ্রুপ হাউজিংয়ে একক পরিবারের চেয়ে কম খরচে ভালো সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হয়। সুইমিং পুল, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার ও নিরাপত্তা ব্যবস্থা সহ একটি পরিচ্ছন্ন ও আধুনিক আবাসিক পরিবেশ তৈরি করা সম্ভব। সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতে এই ধরনের সরকারি আবাসন প্রকল্প সফলভাবে পরিচালিত হচ্ছে। বাংলাদেশে ঢাকার আশেপাশে বা বিভাগীয় শহরগুলোতে এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হলে হাজার হাজার কর্মচারী উপকৃত হতে পারেন।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আবাসন সমস্যাটি বিশেষভাবে উল্লেখের দাবি রাখে। দেশে প্রত্যন্ত এলাকায় পোস্টিং পাওয়া একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বাসস্থানের সমস্যা অনেক বেশি জটিল। তিনি হয়তো বাড়ি থেকে অনেক দূরে পোস্টিং পেয়েছেন, স্থানীয়ভাবে ভালো বাড়ি খুঁজে পাওয়া কঠিন, কম বেতনে ভাড়া দিতে গেলে সংসার চালানো কষ্টকর হয়। অনেক শিক্ষক এই কারণে প্রত্যন্ত এলাকায় পোস্টিং নিতে অনিচ্ছুক হন। নতুন করে বিদ্যালয়ের পাশে শিক্ষকদের জন্য সরকারি আবাসন নির্মাণ করা বা বিদ্যালয়ের কাছে সাশ্রয়ী মূল্যে ভাড়া পাওয়ার ব্যবস্থা করা এই সমস্যার একটি কার্যকর সমাধান হতে পারে। নবম পে স্কেলে প্রত্যন্ত এলাকার শিক্ষকদের বিশেষ আবাসন ভাতা বৃদ্ধি করা এবং সরকারি আবাসন সুবিধায় শিক্ষকদের অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব রয়েছে। আবাসন সংকট ও কর্মচারীদের মানসিক স্বাস্থ্যের সম্পর্কটিও নবম পে স্কেলের আলোচনায় গুরুত্ব দাবি করে। একজন কর্মচারী যখন প্রতি মাসে বাড়ি ভাড়া দিয়ে সংসার চালাতে হিমশিম খান, তখন তার মানসিক চাপ বাড়ে। এই মানসিক চাপ তার কর্মদক্ষতাকে সরাসরি প্রভাবিত করে। অফিসে মনোযোগ দিতে পারেন না, সৃজনশীলতা কমে যায় এবং কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। এর পরিণতি হয় সরকারি সেবার মান হ্রাস এবং দুর্নীতির প্রবণতা বৃদ্ধি। বিপরীতে যে কর্মচারী জানেন যে তার পরিবার একটি নিরাপদ ও সুন্দর বাড়িতে থাকছে, তিনি মানসিকভাবে স্থিতিশীল থাকেন এবং কর্মক্ষেত্রে পুরোদমে মনোযোগ দিতে পারেন। এই সহজ কিন্তু গভীর সত্যটি নবম পে স্কেলে আবাসন সমস্যার সমাধানকে শুধু একটি কল্যাণমূলক পদক্ষেপ নয়, একটি প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির কৌশল হিসেবে প্রতিষ্ঠিত করে। আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের জন্য একটি কার্যকর আবাসন কৌশল তৈরি করা সম্ভব। সিঙ্গাপুরে সরকারি কর্মচারীদের জন্য হাউজিং ডেভেলপমেন্ট বোর্ড বা HDBর মাধ্যমে সাশ্রয়ী মূল্যে উন্নত আবাসন নিশ্চিত করা হয়েছে। মালয়েশিয়ায় PPA ঋণ স্কিমের মাধ্যমে সরকারি কর্মচারীরা কম সুদে গৃহহীন পান। ভারতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দিল্লি ও অন্যান্য বড় শহরে বিশেষ আবাসন প্রকল্প রয়েছে। এই দেশগুলোর অভিজ্ঞতা দেখায় যে সরকারি কর্মচারীদের আবাসন সমস্যার সমাধান একটি ব্যয়বহুল কিন্তু দীর্ঘমেয়াদে অত্যন্ত ফলপ্রসূ বিনিয়োগ। এই দেশগুলোতে সরকারি কর্মচারীদের উৎপাদনশীলতা বেশি, দুর্নীতি কম এবং সেবার মান উচ্চ, যার একটি গুরুত্বপূর্ণ কারণ হলো তাদের আবাসন সংকটমুক্ত জীবন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কর্মচারীদের আবাসন সংকটকে একটি জাতীয় অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন যে একজন সরকারি কর্মচারী যদি বাড়ি ভাড়ার চিন্তায় সারাক্ষণ বিপর্যস্ত থাকেন, তাহলে তিনি দেশের মানুষের সেবায় পূর্ণ মনোযোগ দিতে পারবেন না। রাষ্ট্রের দায়িত্ব হলো তার কর্মচারীদের একটি মানবিক ও মর্যাদা সম্পন্ন জীবনের নিশ্চয়তা দেওয়া এবং আবাসন সেই মর্যাদার একটি অপরিহার্য অংশ। প্রধানমন্ত্রী নির্দেশনায় নবম পে স্কেলে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির পাশাপাশি সরকারি আবাসন নির্মাণ ও গৃহহীন সুবিধা বিস্তারের একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির কাজ চলছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারি আবাসন বিনিয়োগের অর্থনৈতিক যুক্তিটি স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে সরকারি কর্মচারীদের আবাসন সুবিধায় বিনিয়োগ করা আসলে উৎপাদনশীলতায় বিনিয়োগ করা। একজন কর্মচারী যখন আবাসন নিরাপদ থাকেন, তখন তার কর্মদক্ষতা বাড়ে, দুর্নীতির প্রবণতা কমে এবং সরকারি সেবার মান উন্নত হয়। এই উন্নতির অর্থনৈতিক মূল্য আবাসনে বিনিয়োগ করা অর্থের চেয়ে বহুগুণ বেশি। PPP মডেলে আবাসন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সরকারি বাজেটের উপর চাপ না বাড়িয়েও কর্মচারীদের আবাসন সুবিধা নিশ্চিত করার সম্ভাবনা রয়েছে বলে অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন। সব মিলিয়ে সরকারি কর্মচারীদের আবাসন সংকট ও সমাধানের বিশ্লেষণ একটি স্পষ্ট বার্তা দেয়। এই সংকট শুধু কর্মচারীদের ব্যক্তিগত কষ্টের বিষয় নয়, এটি বাংলাদেশের সামগ্রিক প্রশাসনিক দক্ষতা, সেবার মান ও দুর্নীতি প্রতিরোধের সঙ্গে সরাসরি সম্পর্কিত। নবম পে স্কেলে বাড়ি ভাড়া ভাতার বাস্তবসম্মত পুনর্নির্ধারণ, সরকারি গৃহহীন সুবিধার আধুনিকায়ন, নতুন আবাসন প্রকল্প নির্মাণ, বিদ্যমান কোয়ার্টার ব্যবস্থাপনার সংস্কার এবং বিকেন্দ্রীকরণের কৌশল, এই সবকটি পদক্ষেপ একসঙ্গে নেওয়া হলে সরকারি কর্মচারীদের আবাসন সংকট ধীরে ধীরে কমতে থাকবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দেশ স্বাভাবিক হওয়ার পরপরই নবম পে স্কেল কার্যকর হলে এবং আবাসন সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে প্রতিটি সরকারি কর্মচারী পরিবার একটি নিরাপদ ও মর্যাদাসম্পন্ন আবাসনে স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন। সেই দিনের প্রতীক্ষায় আজকের প্রতিবেদন শেষ করছি।
প্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার পরিচিত সকলের মাঝে শেয়ার করুন এবং সরকারি চাকরি সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।